চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহজামান মূল হোতা, ধারণা পুলিশের। আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছি, তার নাম হলো মোহাম্মদ শাহজামান। ভিডিও ফুটেজ থেকে শুরু করে অন্যান্য সবকিছু মিলিয়ে দেখছি সে একজন মূল আসামি হতে পারে। সারা দেশে 27 জেএমবি সদস্য সহ 37 জঙ্গি আটক। বিশেষ অভিযানে 2 দিনে গ্রেফতার 3155 জন। রাজশাহীতে হাতবোমা ও জিহাদি বই উদ্ধার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। ভারতীয় ঈদ ভিসা ক্যাম্পেও দালালদের দৌরাত্ম্য। তালিকা তৈরি করে টাকার বিনিময়ে মিলছে বসার জায়গা। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ। কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে নিহত 2, কক্সবাজার ও বাগেরহাটে বজ্রপাতে আরও 4 জনের মৃত্যু। এবং সমন্বয়হীন অভিযানের কারণে খাদ্যে রাসায়নিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না, বলছেন বিশেষজ্ঞরা। আধুনিক যন্ত্র ছাড়া ফরমালিন পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে 27 জেএমবি সদস্য সহ 2 দিনে 3155 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া সাতক্ষীরার তালায় চরমপন্থী দলের এক সদস্য এবং যশোরে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 58 জনকে আটক করা হয়। এর মধ্যে বাগমারা, পুঠিয়া এবং চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে জেএমপির 9 জন সক্রিয় সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের বাসা থেকে জিহাদি বইসহ 5টি তাজা বোমা উদ্ধার করা হয়। অভিযানের দ্বিতীয় দিন শনিবার চাঁপাইনবাবগঞ্জে 3 জেএমবি সদস্য সহ 21 জনকে আটক করেছে পুলিশ। জেলার 5 থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, 4টি ককটেল ও গান পাউডার উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলার 16টি উপজেলায় অভিযানে 12 জন জামায়াতে ইসলামীর সদস্য এবং 6 জন শিবির কর্মী সহ 276 জনকে আটক করা হয়। অভিযানের সময় 4টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 36 জনকে আটক করা হয়। এর মধ্যে তালায় সঞ্জিত অধিকারী নামে এক চরমপন্থী দলের সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। যশোরেও পুলিশ অভিযান চালিয়ে 101 জনকে আটক করে। এ সময় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু ইসা নামে একজন গুলিবিদ্ধ হয় বলে দাবি করে পুলিশ। এছাড়া ফেনীতে 31 জন, টাঙ্গাইলে 65, সিলেটে 26, রংপুরে 117, বরিশালে 32, ব্রাহ্মণবাড়িয়ায় 72 সহ খুলনায় 22 জনকে আটক করা হয়। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে শুক্রবার চট্টগ্রামের শীতল ঝর্ণা থেকে আটক শাহজামান ওরফে রবিনকে মূল আসামি বলে ধারণা করছে পুলিশ। দুপুরে হত্যাকাণ্ড তদন্তের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে। রোববার রবিনকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। সিসিটিভির ফুটেজে হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে প্রিন্টেড শার্ট এবং জিন্সের প্যান্ট পরিহিত এক যুবককে মিতুর দিকে ছুটে যেতে দেখা যায়। মিতু যখন তার সন্তানকে নিয়ে জিসি মোড়ের দিকে এগিয়ে যান, তখন ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে সেখানে দৌড়ে যায়। গ্রেপ্তার শাহজামান ওই ব্যক্তি বলে ধারণা পুলিশের। আমরা 7 জনকে আটক করেছি, আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছি। এটা আমরা যাচাই করব, শুরু করেছি যাচাই। তার নাম হলো মোহাম্মদ শাহজামান রবিন। ভিডিও ফুটেজ থেকে শুরু করে অন্যান্য সবকিছু মিলিয়ে দেখছি সমূহ সম্ভাবনা আছে। আমরা খবরের ভিত্তিতেই ধরেছি যে সে একজন মূল আসামি হতে পারে। তার অপর পারের থেকে যাচ্ছিল যে মোবাইলে কথা বলতে বলতে, একে সন্দেহ করছি আমরা। পাবনার হেমায়েতপুরে আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গতকাল কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকালকে আমরা সারা রাত জেগেছিলাম, অনেকেই মনে হচ্ছিল এই এলাকাটা, এই আশ্রম সহ এই এলাকাটা সম্পূর্ণ শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। কালকে রাত্রে যখন এখানে আসছি, এখান থেকে যে যাবো বাসায় ফিরে, তখন আর মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করছে, আর যেতে পারছি না। মানে এখানে ফিরে আসছি, এসে বললাম যে আমাকে একটু করে আগায় দিয়ে, আমি আর একা যেতে পারছি না। এলাকার লোকজন ঠিকভাবে চলাফেরাও করতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, আতঙ্কই রয়েছে। সকালবেলা আমরাও হয়তো মনে হাঁটো, এখন আর ভয় করে কেউ হাঁটতেছে না। মামলা রুজু হওয়ার আগে আমরা তদন্তর কার্যক্রম শুরু করেছি এবং এই তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য একটি তদন্ত প্যানেল গঠন করে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে। আমরা এখন পর্যন্ত এই সংক্রান্তে কাউকে গ্রেপ্তার করি নাই। আমরা চাই যে এর সঙ্গে যারা জড়িত প্রকৃতপক্ষে তাদেরকেই আমরা গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। এ সময় তিনি জনগণকে জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কারা করাচ্ছে, অর্থ কারা দিচ্ছে, উৎসাহ কারা করছে, আর কারা এই ঘটনাকে নিয়ে এটা সরকারের ব্যর্থতা দেখছে। সরকার যদি বিএনপির ওই রকম প্রকাশ্য হত্যা মোকাবেলা করতে পারে আর ওটা বন্ধ করতে পারে, তো গুপ্ত হত্যা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। সময়ের ব্যাপার। আর সেই সাথে সাথে আমি দেশবাসীকেও বলবো যে কারা এর সঙ্গে জড়িত, কারণ বাংলাদেশ একে অপরকে চেনা খুব কঠিন না। নিশ্চয়ই দেশের মানুষও বুঝতে পারবেন, জানবেন। এবং কেউ যখন এরকম আঘাত দেবে, এটা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া করে দেখবেন না, বরং সবাই একজোট হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা সাথে থাকব, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা সাথে থাকবে। ঠিক যেভাবে করেছিলেন সেই 2015 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, সেইভাবে এদের প্রতিরোধ করতে হবে। আর এদের খুঁজে খুঁজে আমরা বের করবো বাংলাদেশ যাবে কোথায়। আমি দেখলাম বিএনপি নেত্রী বলে দিয়েছেন যে কি আওয়ামী লীগ খুন করছে, আমি করাচ্ছি। আমরা খুন করার অভ্যাস তো আমার নাই, তার আছে, কারণ তারা আমাকে খুন করার জন্য বারবার চেষ্টা করেছে। বিষয়টা ওইরকম দাঁড়ায় যে ঠাকুর ঘরে কে রে বলে আমি কলা খাই না, মানে কলা চুরি করে খাচ্ছে, কেউ তো আর বলে নাই, বলছে কে রে, তো তার কথা বলে সেইটাই ধরা পড়ছে যে সে নিজেই এর সঙ্গে জড়িত। এই সমস্ত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা মদতদাতা তারা। আবারও পেছানো হলো আওয়ামী লীগের কাউন্সিল। আগামী 22 ও 23 অক্টোবর দলের 20তম কাউন্সিলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। 22 এবং 23 অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আরেকটা সিদ্ধান্ত নেওয়া হবে যে বর্তমান যে কমিটি আছে তার মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে। এই দুটো হলো মূল আপনার আজকের সিদ্ধান্ত। সন্ধ্যার সময় আরো থাকছে। বাজেটে ব্যবসায়ীদের 90% প্রস্তাবনায় বিবেচনা করা হয়নি বলছে এফবিসিসিআই। রাজস্ব আদায়ের নামে হয়রানির অভিযোগ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনে চালু করা ঈদ ভিসা ক্যাম্পে চলছে দালালদের দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে প্রতি রাতে অপেক্ষমান ভিসা প্রার্থীদের জন্য তালিকা তৈরি করছেন দালালরা, আর এতে টাকার বিনিময়ে মিলছে জায়গা। ভিসা প্রার্থীরা অভিযোগ করেন দালালদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করেও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ নিয়ে রিপোর্ট করেছেন সামিউল মঈদ। শনিবার রাত 1:45 রাজধানীর বাড়িধারায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের দৃশ্য এটি। কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা পৌঁছাতেই দেখা গেল যে অপেক্ষমান ভিসা প্রার্থীদের নামের তালিকা তৈরি করছেন দালালরা। কেউ কেউ অভিযোগ করেছেন সকালে টাকা দিতে হবে এমন চুক্তির বিনিময়ে মিলছে তালিকায় জায়গা, আবার কেউ কেউ টাকা দিতে না পারলে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন দালালরা। ওরা নিজেরা বলে যে সকালে টাকা নিব, ওরা নিজেরা বলে, আমরা তো এগুলা সাইট থেকে শুনতে পাচ্ছি। আমি নাম লাগালাম 226 সিরিয়ালে, দাঁড়াই গেছে। আমি তো ওই এদিকে দাঁড়িয়ে রয়েছি, নাম ডাকতেছে, আগেরটা পিছে, পিছেরটা আগে। তো আমার সাথে আমার বড় ভাই ওনার একটু বাইরে গেছে, তো আমি যখন নাম লেখাইতেছি তখন বললো
নাম লেখাইছি, পরে বললাম যে আমার বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের নামটা লেখান, টাকা দেন। এদিকে ঘটনাস্থলে কয়েকজনকে তালিকা তৈরির ব্যক্তি হিসেবে চিহ্নিত করে দেয় অপেক্ষমান ভিসা প্রার্থীরা। তবে গণমাধ্যমের সামনে তালিকা তৈরির কথা কিংবা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেনি কেউ। হয়তো যে আসছি তা না, হ্যাঁ আমিও আসছি, চা খাইছি, সিগারেট খাইছি, তারপর এক পর্যায়ে মানুষজন দেখে আগে গেছি। আপনার হাতে লিস্ট ছিল, লিস্ট 3-4 জন একসাথে বের হয়ে গেলেন, আপনারা একসাথে সরে গেলেন এবং আপনারাও না না, আমি সরে যাইনি। দালালের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা। সামিল মুইদ, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের আইনজীবীদের আয়োজনে ইফতারে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারে বিচারপতিরা ছাড়াও বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে ইফতারে অংশগ্রহণকারী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জঙ্গিবাদের সমস্ত আর্থিক উৎস বন্ধে এখনই সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজে আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এ আহ্বান জানান। এ সময় সাম্প্রতিক হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়। নির্বাচনের মাধ্যমে বৈধভাবে শাসক পরিবর্তনের সম্ভাবনা নেই বলে বিএনপির একাংশ অবৈধ রাস্তায় হাঁটছে। তাই সন্ত্রাসবাদকে আঁকড়ে রাজনৈতিক ফায়দা উঠানোর কৌশল অনুসরণ করতে কোনো দ্বিধা করছে না, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বা ছত্রছায়া দিতেও পিছপা হচ্ছে না। জঙ্গিরা কিভাবে কথা থেকে কেমন করে তাদের অর্থ জোগাড় করে এবং তাদের যে এখন আর্থিক শক্তি যেটা তাদের হয়েছে, একটা কিন্তু তারা কিন্তু বসে নাই, তারা সেই শক্তিটা আরো শক্তিশালী করার চেষ্টা করছে। তো সেই জায়গায় আমরা জানি সেটা অনেক বিশ্লেষণ দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তো হাত দিতে হবে সরকারকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। কিছু কিছু রাষ্ট্র আমাদের উপর সন্ত্রাসবাদ চাপিয়ে দিচ্ছে নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। আমরা কিন্তু লড়াই করছি সন্ত্রাসবাদ একটি তত্ত্ব বা আদর্শ নয়, আমরা কিন্তু সরাসরি চাপাতি এগেইনস্টে যুদ্ধ করছি। আমরা যদি চাপাতি তন্ত্রকে কন্ট্রোল করতে চাই, সেটা আইন যুক্তি এগুলো দিয়ে হবে না, আমাদেরকে স্পেশাল ফোর্স নামাতে হবে এবং এই সমস্ত যারা সন্ত্রাসী তাদেরকে কিন্তু সেখানে শেষ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে জঙ্গি তৎপরতা চালালে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক এবং তারাই দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে এই বিএনপি জামাত গাঁটছড়া বেঁধে আজকে বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে। আলমগীর সাহেব, সরকার সারাশি অভিযান চালাচ্ছে জঙ্গিদের ধরার জন্য, সন্ত্রাসীদের ধরার জন্য। সেই সন্ত্রাসী যদি আপনার দলে থাকে, সেই সন্ত্রাসী যদি ছাত্র দলের নেতা কর্মীরা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী হিসাবে যদি আপনারা কাজ করেন, কোন অবস্থাতেই সরকার ছাড় দেবে না। বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, আপনারাই সেই জঙ্গি সংগঠনের বিভিন্ন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক এবং সেই জঙ্গি সংগঠনের হয়ে আপনারা আজকে কাজ করছেন। রাজনৈতিক দলের আড়ালে জঙ্গি তৎপরতা চালাবেন, কোন অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। ঈদের আগে আটক বাণিজ্য করতে জঙ্গি দমনের নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ৫৪ ধারায় গ্রেফতার, আদালত অবমাননা শামিল। পুলিশ নির্ভর সরকার ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে বকশিশ হিসাবে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জনগণ মনে করে। উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিকেও উপেক্ষা করা হচ্ছে। এটি আইন শৃঙ্খলা বাহিনীর আদালতের প্রতি অবমাননা ও ধৃষ্টতার শামিল। জঙ্গি বিরোধী অভিযান বলা হলেও সারা দেশ থেকে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু গ্রেপ্তারকৃতদের মধ্যে ছোট বড় মধ্যম প্রকৃত কোনো জঙ্গিকে আটক করেছে বলে পুলিশ জানাতে পারেনি।
সন্ধ্যার সময় আরো থাকছে। দিনাজপুরে নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে লিচু নামিয়ে বিক্রি করছেন বাগানীরা। অপরিপক্ক অবস্থায় লিচু পাড়ায় কমেছে স্বাদ, অভিযোগ ক্রেতাদের। ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাশেম আলীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার ছেলে ও 4 আইনজীবী। সকালে কাশেম আলীর সঙ্গে দেখা করেন তারা। সেখানে প্রায় 1 ঘণ্টা অবস্থান করার পরে বের হন তার ছেলে ও আইনজীবীরা। এ সময় আইনজীবীরা সাংবাদিকদের বলেন, দণ্ডের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মীর কাশেম আলী। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খবর। সুপার লিগের প্রথম ম্যাচে কাল মাঠে নামবে লিগ পর্বের শীর্ষ 6 দল। মিরপুর, ফতুল্লা ও বিকেএসপি এই 3 ভেন্যুতে ম্যাচগুলো হবে। সবগুলো ম্যাচই শুরু হবে আগামীকাল সকাল 9টায়। মিরপুরে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে তামিম ইকবালের আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ নাসির হোসেনের প্রাইম দলেশ্বর। আর ফতুল্লায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে প্রাইম ব্যাংক। ম্যাচের আগের দিন অনুশীলনের জন্য মিরপুরে এলেও বৃষ্টির কারণে প্রাইম ব্যাংক ও প্রাইম দলেশ্বর অনুশীলন করতে পারেনি। তাই জিমেই ব্যস্ত সময় কাটিয়েছেন নাসির, সাব্বির এমনকি মুস্তাফিজও। লিগ পর্বের শেষ দিন পর্যন্ত সুপার লিগ নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়েছে দলগুলোকে। তাই সুপার লিগটাও আরও জমজমাট আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস ক্রিকেটারদের। কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে 2 নারী নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজার ও বাগেরহাটে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে পটুয়াখালী সদর উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বইতে থাকে দমকা বাতাস। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে শত শত গাছ, বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি। এতে ছোট বিঘাই ইউনিয়নে তানজিলা নামে 1 নারীর মৃত্যু হয়। এছাড়া আমখোলা ইউনিয়নে গাছ চাপা পড়ে নিহত হন আরও 1 নারী। কক্সবাজারে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় আজ দুপুরে উখিয়া ও টেকনাফে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। এ সময় সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলে নোঙর করে রাখা হয়। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বাগেরহাটে সকালে প্রবল ঝড়ের আঘাতে মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এ সময় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। বেশ কিছু কাঁচা ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়, গাছপালা ভেঙে গিয়েছে। বজ্রপাতে মোরেলগঞ্জে 1 জন এবং ফকিরহাটে 1 জন নিহত হয়েছেন। সাগর উথাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমরা 3 দিন এখানে বৃষ্টি বিদ্যা আছে, এগুলো আমরা খুব কষ্ট আছি। বাহিরে প্রচন্ড ঝড় বইতেছিল, গাছটা পড়তে 1 মিনিট হয় না। তো আমরা তখনও বুঝতে পারিনি যে এখানে কোনো লোক আছে। এই ঘরে উঠছে আমার খালি একটা আওয়াজ। 2016-17 অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের দেয়া 90% প্রস্তাবনায় বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআই। সকালে রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এফপিসিসিআই এর সভাপতি বলেন, সরকারের ব্যবসা বান্ধব নীতির সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক। রাজস্ব আদায়ের নামে এনবিআর ব্যবসায়ীদের হয়রানি করে বলেও অভিযোগ করেন তিনি। খুব দুঃখ লাগে যখন 4 মাস আমরা খাটাখাটি করে দেখি যে 447টি আমাদের প্রস্তাবের মধ্যে আংশিক সহ শুধুমাত্র 53টি ওনাদের মনোপুত হয়েছেন। মানে আমরা 11% রেজাল্ট পেয়েছি। আমি অ্যাজ প্রেসিডেন্ট এফবিসিসিআই লজ্জা বোধ করছি। আগামী বছরে বাজেট ডিসকাশনে আমরা যাব কি যাব না চিন্তার বিষয় এসেছে। সরকারের কাছে আমাদের আবেদন, ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কিছু করবেন না। এই সরকার ব্যবসা বান্ধব সরকার। আমরা বিশ্বাস করি ব্যবসায়ীদের আবেদন সরকার অবশ্যই মেনে নেবেন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীন অভিযানের কারণে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া আধুনিক যন্ত্র না থাকার কারণে সঠিকভাবে ফরমালিন শনাক্ত করা যাচ্ছে না মন্তব্য তাদের। অন্যদিকে আধুনিক যন্ত্র ছাড়া খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পরীক্ষা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন অভিযান পরিচালনাকারী সংস্থার।
বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। সম্প্রতি সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রীর বক্তব্যে দেশি বিদেশি বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিকের অস্তিত্ব না পাওয়ার খবর উঠে এসেছে। তবে এসব আশ্বাসে পুরোপুরি আস্থা না পাওয়ায় অব্যাহত অভিযান করার পাশাপাশি উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে ফরমালিনের ক্ষতিকর মাত্রা পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছেন ভোক্তারা। আগে কিসের বেসিসে বলছে আর এখন কিসের বেসিসে বলে, কাজে কোনোটাই আমরা কিছু বুঝতেছি না। সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে যে ভেজাল খাচ্ছি, বিষ খাচ্ছি। ফ্রুটসের দোকানে যদি ওরকম কোনো টিম থাকে যারা মনিটরিং করবে যে ফরমালিন ফ্রি আছে কিনা, তাহলেই এটা সম্ভব। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আধুনিক যন্ত্রের মাধ্যমে ফরমালিন পরীক্ষার আগে যে কোনো প্রতিষ্ঠানের দেয়া ছাড়পত্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ডিএমপির অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেশিন পাওয়ার পরে তারপরে আমরা কনফার্ম হতে পারবো। মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, তো সেক্ষেত্রে এই প্রক্রিয়া টেস্ট করা সঠিকভাবে হচ্ছে কিনা এটা একটু খতিয়ে দেখার বিষয়। ফরমালিন আমদানি বন্ধ হওয়ায় দেশীয় পণ্যে ফরমালিন প্রয়োগের পরিমাণ কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। এক্ষেত্রে ক্রেতাদের সচেতনতার পাশাপাশি খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষতিকর পদ্ধতিগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু ফরমালিন পাওয়া যাচ্ছে না, সেই কারণে তারা কিন্তু এখন ওই মোমের কোটিং দেওয়া শুরু করেছে। ফরমালিন কিন্তু পৃথিবীতে 21টা নামে বিক্রি হয়, ফরমালিন না বলে অন্য একটা নাম দিয়ে ওই একই জিনিস আমদানি করলো, তো এইটা যাতে না হয়। খাদ্যদ্রব্যে ফরমালিন ও কার্বাইড সহ বিভিন্ন কেমিক্যাল রোধে সরকারের আন্তরিকতা থাকলেও একাধিক প্রতিষ্ঠানের বিক্ষিপ্ত অভিযানে তা সফলতার মুখ দেখছে না বলেও মত বিশেষজ্ঞদের। এই 10টা স্যাম্পল নিয়ে এরকম একটা সিদ্ধান্তে আসা যৌক্তিক বলে মনে হয় না। স্যাম্পলিং এর পরিমাণ অনেক বাড়ানো উচিত এবং নজরদারিটাকে কখনো কমানো যাবে না। কয়েক বছর ধরে ভেজাল বিরোধী অভিযানের পর অবশেষে জনগণ কিছুটা সুফল পেতে শুরু করলেও কাঙ্ক্ষিত সফলতা থেকে তা অনেক দূরে বলে মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোতে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। শনিবার ছুটির দিন হওয়ায় মার্কেটগুলোতে অন্যান্য দিনের তুলনায় ক্রেতার আগমন ছিল বেশি। ঈদ উল ফিতরের এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে বেচা কেনা। তবে বিক্রেতারা বলছেন 10 রোজার পর থেকে শুরু হবে ঈদের মূল কেনাকাটা। দিন যত গড়াবে মার্কেটগুলোতে ততই ভিড় বাড়বে, তাই অনেকেই আগে ভাগেই প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন। যত দিন যাবে দেখা যাবে যে ভিড় বেড়ে যাবে, রাস্তাঘাটে যে জ্যাম, আসা যাওয়াতে একটু প্রবলেম হয়ে যায়। লং ড্রেস বেশি পছন্দ করি, আর কটনের মধ্যে পছন্দ করি এগুলা, আর ইন্ডিয়ান ড্রেসগুলাই বেশি প্রিফার করি। গত ঈদের থেকে এবারে ঈদের কাপড়ের দামটা একটু বেশি মনে হচ্ছে। ইন্ডিয়ান কিছু বুটিক্সের জামা আসছে, যেমন দিল্লির কিছু বুটিক্স, পাঞ্জাবের কিছু বুটিক্স, তারপর কিছু আপনার অর্গেন্ডি বুটিক্সের জামা আসছে। কারণ আমাদের তো সামনে আপনার সামারের জন্য, তো গরমের জন্য আপনার ঈদ, সে কারণে আমরা একটু কটন আইটেমগুলো একটু রাখতেছি। দিনাজপুরে লিচুর বাম্পার ফলন হলেও নির্ধারিত সময়ের আগেই লিচু গাছ থেকে নামিয়ে বাজারে বিক্রি করছেন বাগানীরা। ক্রেতাদের অভিযোগ, অপরিপক্ক অবস্থায় লিচু পাড়ায় স্বাদ কমে গেছে। তবে বাগানীরা ভালো দাম পেয়ে খুশি। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের লিচু বাগানগুলোতে মাদ্রাজি, চায়না, বেদানা, বোম্বাই, কাঁঠালি, হাড়িয়া আর দেশি জাতের লিচুর ফলন এবার খুবই ভালো হয়েছে। সুমিষ্ট হওয়ায় বেদানা আর চায়না 3 লিচুর চাহিদা সবচেয়ে বেশি। প্রকারভেদে প্রতিশোধ চায়না 3 550 থেকে 600, বেদানা 500 থেকে 600, বোম্বে 150 থেকে 200, মাদ্রাজি 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। পবিত্র রমজানের কারণে আগাম লিচু বিক্রি করায় বাগানীরা এবার অনেক বেশি লাভবান হয়েছেন। রোজার কারণে অগ্রিম বিক্রি করতেছে, আরো 2-1 দিন থাকলে, 2-5 দিন থাকলে এই লিচুটা আরো পরিপক্ক হইতো। 80 টাকা এবার আমি 2.5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছি। যেভাবে দেখা যাচ্ছে লিচুর চাহিদা, সে হারে দেখতেছি এবার আমাদের লাভই হবে। দিনাজপুর থেকে প্রতিদিন পাইকাররা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় লিচু পাঠাচ্ছেন। চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, ফেনী, বিভিন্ন জেলার পার্টিরা এখানে আসে। তারা মূলত দিনাজপুর থেকেই এই লিচুটা নিয়ে তারা বিভিন্ন জেলায় নিয়ে যায়, বিক্রি করে। প্রতিদিন দিনাজপুর থেকে প্রায় 50-60 ট্রাক দেশে বিভিন্ন অঞ্চলে যাচ্ছে লিচু।
গতবারের তুলনায় এবার লিচুর দাম কিছুটা বেশি হওয়ায় স্থানীয় ক্রেতারা ভালো লিচু কিনতে হিমশিম খাচ্ছেন। টক মিষ্টি সব মিশাই আছে, এবার মনে হচ্ছে আগে আগে লিচু সব চলে আসতেছে, অনেকে ঠিকভাবে পাকার আগেই লিচু পেরে ফেলতেছে। লিচুর দাম অত্যন্ত বেশি এবং কোনো ক্ষমতার বাইরে, লিচুর মানও খুব একটা ভালো না আগের থেকে। কৃষি বিভাগ জানিয়েছে দিনাজপুরে 4100 হেক্টর জমিতে এবার প্রায় 25,000 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। বক্সিং এর দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীর বিদায়ে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানান ওবামা। এতে মোহাম্মদ আলীকে তার যুগের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা এমন একজন ব্যক্তিত্বকে হারিয়েছি যার জন্য আফ্রো আমেরিকানরা গর্ববোধ করতে পারে। কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জীবন থেকে বারাক ওবামা নিজেও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের শহর লুইভিলে সমাহিত করা হয় কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে। দাফন পূর্ব বিদায় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে সঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি নিহত হয়েছেন। তাকে হত্যার পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। ফ্লোরিডার অরল্যান্ডোতে এক কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় গুলি করা হয় 22 বছর বয়সী এই শিল্পীকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তাকে গুলি করার পর বন্দুকধারী আত্মহত্যা করায় হত্যার কারণ সম্পর্কে কিছু ধারণা করতে পারছে না পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গীত প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠান দ্য ভয়েসের সাবেক প্রতিযোগী গ্রিমি 2014 সালে দ্য ভয়েসের 6ষ্ঠ পর্বে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে ফেভারিট ইংল্যান্ড। বাছাই পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া থ্রি লায়ন্সরা চায় এই ম্যাচ জিতে আসরের শুভ সূচনা করতে। অন্যদিকে রাশিয়াও চাইবে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে। মার্সেইয়ের স্তাদে ভেলদেরমে দু দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। 1968 সালের পর এখন পর্যন্ত 9টি আসরে অংশ নিলেও ইংল্যান্ডের দৌড় ছিল সেমিফাইনাল পর্যন্তই। তবে 2016 ইউরোতে একমাত্র দল হিসেবে বাছাই পর্বে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ইংলিশরা পা রেখেছে চূড়ান্ত পর্বে। সাথে আছে মিলনার আর ওয়েন রুনির মতো অভিজ্ঞ ফুটবলার। অন্যদিকে রাশিয়ার কাছে ইউরো হতাশার হলেও তাদের ঝুলিতে আছে একটি শিরোপা। 1960 সালের সেই আসরে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছিল স্বর্ণিয়ানরা। তবে তার পরের 10টি আসরে রাশিয়ানরা ঈর্ষান্বিত হয়েছে মহাদেশীয় প্রতিপক্ষের সাফল্যের দিকে তাকিয়ে। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় গ্রেফতার শাহজামান মূল হোতা। ধারণা পুলিশের সারা দেশে 27 জেএমবি সদস্য সহ 37 জঙ্গি আটক। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। ভারতীয় ঈদ ভিসা ক্যাম্পেও দালালদের দৌরাত্ম্য। তালিকা তৈরি করে টাকার বিনিময়ে মিলছে বসার জায়গা। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ। কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে নিহত 2। কক্সবাজারে ও বাগেরহাটে বজ্রপাতে আরও 4 জনের মৃত্যু। এবং সমন্বয়হীন অভিযানের কারণে খাদ্যে রাসায়নিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। আধুনিক যন্ত্র ছাড়া ফরমালিন পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।